স্বাস্থ্য ইনফিনিটি চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। থাইরয়েড বললেই আমাদের এই পার্টটা আমাদের মনে পড়ে, ঠিক প্রজাপতির মতো একটা এখানে অর্গান আছে, এটাই থাইরয়েড গ্ল্যান্ড। আপাদ মস্তক আমাদের শরীরে অনেক প্রভাব পড়ে। আজকে আমরা স্যারের কাছে এসেছি, ওনার কাছ থেকে বিশেষভাবে জানবো। ডাক্তার হাসিম রেজা স্যার, যিনি এমডি মেডিসিন, বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত। থাইরয়েডটা কি, এর লক্ষণ কি, এটা হয়ে গেলে আমাদের শরীরের উপরে কি কি প্রভাব পড়ে? থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনের দিকে যে ছোট একটা গ্ল্যান্ড থাকে সেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি। তো সেখান থেকে যে হরমোনটা বেরোয় সেটার নামই হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনটা দু ধরনের হতে পারে। আমাদের শরীরে এক্সেসিভ বেড়ে যাওয়াটাকে আমরা হাইপার থাইরয়েড বলি, আর যদি শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণটা কমে যায় সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি। তো আজকে আমরা হাইপোথাইরয়েড নিয়েই কথা বলবো। হাইপোথাইরয়েড মানে হচ্ছে শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি। তো সেই থাইরয়েড হরমোনের কিছু ফাংশন আছে আমাদের শরীরে, সেই ফাংশনগুলো না হলে যে ঘাটতিগুলো হয় সেই ঘাটতিগুলোই লক্ষণ হিসাবে আমাদের শরীরে প্রকাশ পায়। যেমন শরীরে ওজন বেড়ে যাওয়া, অস্বাভাবিক ওজন বেড়ে যাওয়া, গিটে গিটে ব্যথা হওয়া, চুল পড়ে যাওয়া, বা ড্রাই স্কিন যেটাকে আমরা বলি, শরীর খুব শুষ্ক হয়ে যাওয়া। বিশেষ করে ফিমেল পেশেন্টদের কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম, মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস হতে পারে, বা যারা বাচ্চা চাইল্ড এজ গ্রুপে একটু মেন্টাল প্রবলেম হয় সেক্ষেত্রে বুদ্ধিশুদ্ধি একটু কম হতে পারে। এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডের, সবগুলোই হাইপোথাইরয়েডের লক্ষণ। ছেলেদের তুলনায় মেয়েদের হাইপোথাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি। একটা জেনেটিক ব্যাপার থাকে যে বাবা মার কারো আছে, সেক্ষেত্রে ছেলে মেয়েদের থাইরয়েড হওয়ার প্রবণতা একটা বেশি থাকে। এবং আরও কিছু কোমরবিড কন্ডিশন থাকে, যেমন কোলেস্টেরল, সুগার এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। মানে কারো থাইরয়েড সুগার আছে বা প্রেশার আছে বা কোলেস্টেরল আছে, সেক্ষেত্রেও আমরা থাইরয়েডগুলো একবার স্ক্রিনিং করে নিই যাতে থাইরয়েডটা আছে কি। এটা কি রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে, না কি পরীক্ষা করতে হবে, হরমোন পরীক্ষা করতে হবে? যদি একটু কাইন্ডলি বলেন। যে কারো শরীরে হাইপোথাইরয়েডের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আমরা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে একটা ব্লাডের টেস্ট হয়, সেটা আমরা ফাস্টিং করি। খালি পেটে TSH টেস্টটা করলেই সেখানে ধরা পড়বে। সেটা যদি মোর দ্যান 4 mg/dl হয়, ডেসিলিটার হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওনার হাইপোথাইরয়েড বা থাইরয়েডের ঘাটতি রয়েছে। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে যে সেটা 10-এর কম নাকি 10-এর বেশি। 10-এর কম যদি হয় TSH মানে থাইরয়েডের পরিমাণ, এবং সেক্ষেত্রে যদি কোনো লক্ষণ না থাকে সেটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড। আর যদি 10-এর ওপরে থাকে TSH এর মাত্রা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, থাইরয়েড হয়ে গেছে ওনার। যে এই রোগ হয়ে গেলে, থাইরয়েড হয়ে গেলে কি আমাদের ওষুধ খেয়ে যেতে হবে, না সারাটা জীবন কি আমাদের ওষুধ খেয়ে যেতে হবে, না এর কোনো স্থায়ী সমাধান কিছু আছে কি না, যদি স্যার বলতেন একটু। থাইরয়েড বা হাইপোথাইরয়েড হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। হাইপোথাইরয়েড যে জিনিসটা বললাম আমি, দুটো পার্ট হয়। একটা সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, মানে TSH হরমোনের পরিমাণটা 10-এর কম আছে এবং শরীরে থাইরয়েডের সেরকম কোনো, হাইপোথাইরয়েডের সেরকম কোনো লক্ষণ নেই। সেক্ষেত্রে আমাদের ওষুধ না খেলেও হবে। আমরা প্রত্যেক 3 মাস পর পর TSH এর পরিমাণটা চেক করে করে দেখব। সেক্ষেত্রে যদি 10-এর বেশি হয় তাহলে ওষুধ খেতে হতে পারে, আদারওয়াইজ ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। তবে সেক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে, 3-4টে কন্ডিশন আছে। যেমন কারো যদি হার্টের প্রবলেম থাকে, বা বেশি যদি প্রেগন্যান্সি হয়, বা অন্য একটা টেস্ট আমরা TPO টেস্ট বলি, সেটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে থাইরয়েডের ওষুধ খেতে হবে। আদারওয়াইজ TSH এর পরিমাণ যদি 10-এর কম থাকে এবং কোনো লক্ষণ যদি না থাকে শরীরে, সেক্ষেত্রে থাইরয়েডের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। সেই ধরনের পেশেন্ট কারা যে যাদের ওষুধ খেতে হবেই? হাইপোথাইরয়েড হচ্ছে ক্রনিক ডিজিজ যেটা বললাম, সেক্ষেত্রে সাব ক্লিনিক্যাল পার্টটা বাদ দিয়ে যাদের ওভার্ট হাইপোথাইরয়েড হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হবে। শুধু ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড পার্টটা বাদ দিয়ে, মানে থাইরয়েডে কোনো লক্ষণ নেই, TSH এর পরিমাণ 10-এর কম, সেটা যদি আমাদের ব্যতিক্রম যে পার্টটা বললাম সেটা বাদ দিয়ে যদি কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে আমরা 3 মাস পর পর চেক করে করে দেখতে পারি। আদারওয়াইজ 10-এর বেশি হলে সেক্ষেত্রে কিন্তু সারা জীবনই ওষুধ খেতে হবে। যে থাইরয়েড হওয়া মানে আমরা জানি দুই রকম, সাধারণ গ্রাম বাংলার মানুষ, যে শুকনো থাইরয়েড আর মোটা থাইরয়েড। থাইরয়েড হলেই নাকি মানুষ কিছু কিছু শুকিয়ে যায়, আর কিছু কিছু মানুষ নাকি মুঠে যায়। তো স্যার এটা কি কারণে হয়, কোন থাইরয়েডের জন্য দায়ী আর কি?
হ্যাঁ, থাইরয়েড হরমোনের প্রবলেম দুরকম হতে পারে, যেটা প্রথমেই বললাম আমি, যে থাইরয়েড হরমোনের যদি খুব ঘাটতি হয়, টিএসএইচ এর পরিমাণ কম থাকে, সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি। এবং হাইপোথাইরয়েড হলে জেনারেলি ওয়েট গেইন হয়, ওজন বেড়ে যায়। আর যদি হাইপার থাইরয়েড হয়, মানে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওজন কমে যায়, দিন দিন শুকিয়ে যায়, হাত পা কাঁপে, প্যালপিটেশন মানে বুক ধড়ধড় করা, এইসব লক্ষণ দেখা যায় আর কি। আমাদের থাইরয়েড যদি হয়ে গেছে, নির্ণয় হয়ে যায় যে না আমরা থাইরয়েডের পেশেন্ট, চাইছে সেটা বেশি মোটা হোক কিংবা পাতলা মানুষ হোক, উভয়ের জন্যই কিন্তু ট্রিটমেন্টের দরকার অবশ্যম্ভাবী আছে। আমরা নিজের হেলথকে নিজের হাতে নষ্ট করব না, আমরা নিজেই আর কি ডাক্তার সাজবো না। যে কারণেই আমাদের উচিত হবে যে আমাদের কোনো হেলথ ক্লিনিকে গিয়ে বিশেষজ্ঞদের রায়, বিশেষজ্ঞদের মতামতে আমরা চলি। এখন স্যারকে জানবো যে এই থাইরয়েড হয়ে গেলে পরে, যখন নির্ণয় হয়ে গেল যে না থাইরয়েড আছে, তাহলে তখন আমরা কি কি খাবার অ্যাভয়েড করব আর কি কি খাবার ইনটেক করব? হাইপোথাইরয়েডের জন্য বিশেষ করে যে খাবারগুলো অ্যাভয়েড করতে বলি, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলি জাতীয় খাবার, সেগুলো জেনারেলি যদি আনকুকড হয় সেক্ষেত্রে না খাওয়াই ভালো, এবং ওই জন্যই আমরা এগুলো খেতে নিষেধ করি। আর তার সঙ্গে আয়োডিন জাতীয় লবণ যেটা আমরা খাই, আয়োডিনাইজড লবণ এখন সব জায়গাতেই চলে এসেছে, প্যাকেজ যে লবণ আছে, তো আয়োডিনযুক্ত লবণগুলো খেতে হবে। তবে সেক্ষেত্রে অনেক সময় বেশি আয়োডিনের মাত্রা বেশি হলেও আবার একটা থাইরয়েড হওয়ার সম্ভাবনা থাকে, থাইরয়েডের হরমোনের অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আয়োডিনাইজড লবণ, আর তার সঙ্গে আমরা যেগুলো অ্যাভয়েড করব সেটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলি জাতীয় খাবারগুলো। সূর্যের আলোতে থাকলে কি থাইরয়েডের কোনো উপকার বা অপকার কিছু এরকম হয়, যেটাতে আমরা শুনেছি নাকি যে এ নিয়ে আমরা আলোচনা করব, যদিও যে সূর্যের আলোতে কিভাবে আমাদের শরীরে উপকার হয় বিস্তারিত আলোচনা থাকবে। এখন আমরা জানবো যে সূর্যের আলোতে থাকলে থাইরয়েডের কোনো ক্ষতি বা উপকার হয় কিনা। দেখুন, সরাসরি থাইরয়েডের সঙ্গে সূর্যের আলোর কোনো সম্পর্ক নেই, তবে ভিটামিন ডি সঙ্গে একটা রিলেশন আছে, যে ভিটামিন ডি সিনথেসিস আমাদের বেশি হয় সূর্যের আলোতে থাকলে। সেক্ষেত্রে আমাদের হাইপোথাইরয়েডের যে সিমটমসগুলো আছে সেটা একটু ইমপ্রুভ হতে পারে, কিন্তু সরাসরি সেরকমভাবে কোনো সম্পর্ক নেই। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লাগলো, আগামী ভিডিওটা কোন বিষয়ের উপরে আপনারা চান। আজকে স্যারকে আবারও ধন্যবাদ। আগামীতে আবার দেখা হচ্ছে, তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন।